আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ। নানা আয়োজনে বাঙালির প্রাণের কবির ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন। সুদান থেকে সৌদি বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে জেদ্দা পৌঁছেছেন ১৩৫ বাংলাদেশি। আজ সকালে দেশে ফেরার প্রত্যাশা। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করতে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় যুক্তরাজ্য। বিএনপি নির্বাচনে আসলে সংবিধানে ছাড় দেওয়ার কথা বললেন কাদের। ভিন্ন মোড়কে একদলীয় শাসন চলছে, দাবি ফখরুলের। এবং ব্যাংক সংরক্ষণ ও সচেতনতা সৃষ্টিতে এগিয়ে আসার আহ্বান। ব্যাংকের আবাসস্থল নিশ্চিতে সব সিটি কর্পোরেশনে জলাশয় বাড়ানোর তাগিদ। গরমে দাপাদাপি। ঘরের চালের স্থায়ী সমাধান আরোয়ার সিমেন্ট শীট। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এখন যাচ্ছি বিস্তারিত সংবাদে। যারা দুর্নীতি করে বিদেশে অর্থ পাচার করে তারা কখনো দেশের উন্নয়ন করতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে নাগরিক সংবর্ধনায় তিনি বলেন, দুর্নীতিবাজ বিএনপি যেন আর কখনো ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। তারা কখনো দেশকে কিছু দিতে পারেনি। তারা দেশবিরোধী কাজ করেছে বলেই দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের অগ্রযাত্রা ধরে রেখে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার। আওয়ামী লীগ মাত্র 14 বছরে মেট্রো রেল, কর্ণফুলী টানেল, পাতালেরও ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং রাস্তাঘাট, পুল, ব্রিজ, শুধু পদ্মা সেতু না, সারা বাংলাদেশের যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলেছি। কেন? আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য। আজকে আমাদের দেশে কোনো মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। এটাই আমাদের লক্ষ্য। জাতির পিতা দেশে কোনো মানুষ না খেয়ে কষ্ট পাবে না। দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ওই খুনি, চোর, দুর্নীতিবাজ, ওই বিএনপি, জামাত, জোট, এরা বাংলাদেশটাকে ধ্বংস করে দেবে। কাজে এরা যেন আর কোনদিন ক্ষমতা আসতে না পারে। বাঙালির প্রাণের মানুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী আজ। ১২৬৮ খ্রিস্টাব্দে ২৫ বৈশাখের এই দিনে পশ্চিমবঙ্গের জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ। অসংখ্য গান, কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধসহ সাহিত্যের সকল শাখায় বিচরণ করে বহির্বিশ্বের বুকে বাংলার শিল্প সাহিত্যকে নিয়েছেন অনন্য উচ্চতায়। উৎসবে, পার্বণে, সংকটে, গ্লানিতে কিংবা দুঃখে, ভালোবাসায় এখন বাঙালির অনন্য এক আশ্রয় হয়ে আছেন রবীন্দ্রনাথ। লায়লা নওশিনের রিপোর্ট। জন্মদিন আসে বারে বারে, মনে করা বারে। এ জীবন নিত্যই নূতন, প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতন। আজ হতে শতবর্ষ আগে লিখে রাখা এই কবিতার মতোই বাঙালির প্রাণে যিনি নিত্য নতুন রূপে আবির্ভূত হন, বাঙালির মননে জাগরণে সদা জাগ্রত যিনি, তিনিই তো রবি। বাঙালির রবি ঠাকুর আর সারা ভুবনের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। পূবের আকাশের রবির মতোই আজ হতে ১৬২ বছর আগের ২৫শে বৈশাখে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্ম নিয়েছিলেন তিনি। মহাকালের বিস্তীর্ণ পটভূমিতে এক ব্যতিক্রমী রবির কিরণে উজ্জ্বল এই ২৫শে বৈশাখ। পৃথিবীর বুকে সুদীর্ঘ ৮০ বছরের মহিমান্বিত জীবনে নিজের উজ্জ্বল সব সৃষ্টিকর্মের আলোক ছটায় পৃথিবীকে যেভাবে ঋণী করেছেন বিশ্বকবি, তার হিসেব কষতে বসলে কখনো ফুরোবে না। তার লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত। মহান স্বাধীনতা যুদ্ধে তার অনেক কবিতা ও গান ছিল সীমাহীন প্রেরণার উৎস। শুধু মুক্তিযুদ্ধে নয়, প্রতিটি সংগ্রামে চিরকালই কবির রচনা প্রাণের সঞ্চার করে। আজই হতে
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যে শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে তাদের সবাই বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। দেশের এই উন্নতির জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও ভুটানের রাজা। নীলাদ্রি শেখরের রিপোর্ট। ব্রিটেন সফরে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মিশর ও রুয়ান্ডার প্রেসিডেন্ট, সিয়েরা লিওন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, গাম্বিয়া, নামিবিয়া ও উগান্ডার প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন। সেসব দেশের নেতারা প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করেছেন। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা জানিয়েছে। এর আগে অবশ্য ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকও এক আলোচনায় বাংলাদেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার প্রশংসা করেন। পরে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি সস্ত্রীক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচন যুক্তরাজ্যের মতো অবাধ ও সুষ্ঠুভাবে করতে চায় উল্লেখ করে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। তার দল আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তি দিয়েছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা। বিপুল সংখ্যক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রীর মানবিক ভূমিকার প্রশংসা করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভুটানের রাজা জিগমে খেসার নামলেক। বৈঠকে পারস্পরিক স্বার্থে বাংলাদেশে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য ভুটানকে প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা সে সময় উপস্থিত ছিলেন। নতুন কিং চার্লসের সাথে আলাপ হয়েছে এবং আলাপে কিং অঙ্গীকার করেছেন, আশ্বাস দিয়েছেন তিনি বাংলাদেশ সফরে যাবেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বললেন যে কিংয়ের আপনার এই ক্লাইমেট ইস্যুতে যথেষ্ট আগ্রহ আছে। সফর শেষে আগামী 9 মে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নীলাদ্রি শেখর, চ্যানেল আই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে ইনস্টিটিউশন ফর গ্লোবাল চেঞ্জের প্রধান টনি ব্লেয়ার আরও বলেন, বাংলাদেশের বর্তমান অর্থনীতি খুবই আকর্ষণীয় এবং বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে খুব ভালো করছে। রাজ্য তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি। বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক পাঠাতে কমনওয়েলথের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমনওয়েলথ মহাসচিব ব্যারোনেস প্যাট্রিসের সাথে সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর প্রস্তাবের জবাবে সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশকে সহযোগিতার কথা বলেছেন কমনওয়েলথ মহাসচিব। যুদ্ধ কবলিত সুদান থেকে জেদ্দা পৌঁছানোর পর একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন 135 জন বাংলাদেশি। সৌদি বিমান বাহিনীর দুটি বিশেষ ফ্লাইটে জেদ্দা পৌঁছানোর পর বিমানবন্দরে তাদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। সুদানে প্রায় 1500 বাংলাদেশি নাগরিকের বসবাস। এর মধ্যে যারা নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনসুলেট এ ব্যাপারে সব প্রস্তুতি নিয়েছে। বিএনপি নির্বাচনে আসার আগ্রহ দেখালে সংবিধানের মধ্যে থেকে ছাড় দিতে সমস্যা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে নির্বাচনকালীন সরকারে আসার মতো পরিবেশ বিএনপি তৈরি করছে না বলে মন্তব্য করেন সরকারের এই মন্ত্রী। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। হাতে 8 মাস সময় থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে তার স্পষ্ট ইঙ্গিত মিলছে না। নিরপেক্ষ সরকার ছাড়া এই নির্বাচনে অংশ না নেওয়ার কথা বারবার বলে আসছে বিএনপি সহ বিরোধী কয়েকটি রাজনৈতিক দল। দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারও নির্বাচনকালীন সরকারে বিএনপিকে আনার প্রস্তাব দেওয়া হবে কিনা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর কাছে তা জানতে চান একজন সাংবাদিক। সংবিধানের মধ্যে ছাড় দেওয়ার কোনো সুযোগ থাকলে আপনি যেটা বললেন এটা তো কোনো অসুবিধা নেই যদি বিএনপি বলে আমরা ইলেকশনে আসব। নির্বাচনে আসলে তখন এক ব্যাপার, তারা নির্বাচন করবেই না তত্ত্বাবধায়ক
তারা এই পার্লামেন্টকে চায় না। তারপরে এই মন্ত্রিসভা পদত্যাগ করবে, এই প্রধানমন্ত্রী পদত্যাগ করবে। এইসব শর্তারোপের মধ্যে আমরা কি করে তাদেরকে বলবো যে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী ইন্টারিম গভর্নমেন্টে আসুন বা অন্য কোনো মন্ত্রণালয় আপনাদেরকে দিচ্ছি, সে পরিবেশটা তো তারা রাখছে না। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সরকারের উপর বিদেশি কোনো চাপ নেই বলেও জানান ওবায়দুল কাদের। তারা কথায় কথা বলেছেন বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হোক, এটা তাদের কাম্য, বন্ধু দেশ হিসাবে এটা তারা বলতেই পারেন। বাংলাদেশের ত্রুটিমুক্ত গণতন্ত্র ও নির্বাচন দেখতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে মন্তব্য করলেও ওবায়দুল কাদের মনে করেন বিদ্যমান ব্যবস্থায় নিরপেক্ষ নির্বাচন সম্ভব। সময়ের বিবর্তনে আরো ম্যাচিউরড হবে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ ভিন্ন মোড়কে একদলীয় শাসন চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, দেশ ও অধিকারের কথা বললে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয়। তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যেতে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়েছে। মির্জা ফখরুল বলেন, বিএনপি দেশের অর্থনীতি, রাজনীতি, আদালত সবকিছুকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে এই ২৭ দফা প্রণয়ন করেছে। আজকে ক্ষমতায় আসার পরেই প্রথম সরকার ১৯৭৫ সালে একদলীয় শাসনতন্ত্র বাচ্চা প্রতিষ্ঠা করে দিব। এখন আবার ভিন্ন আঙ্গিকে একটা মোড়ক লাগাইছে, ছদ্মবেশ। সেই ছদ্মবেশের সাথে আবার নির্বাচন আছে, গণতন্ত্র আছে, ভিতরে আবার সেই একদলীয় শাসনতন্ত্র বাচ্চা ভয় দিয়ে গুলি করে নির্যাতন করে জেলে দিয়ে গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করেছে। ব্যাংক সংরক্ষণ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগে ১৫তম সেভ দ্য ফ্রগস ডের আলোচনায় ব্যাঙের আবাসস্থল নিশ্চিত করতে রাজধানী সহ দেশের সব সিটি কর্পোরেশন জলাশয় বাড়ানোর তাগিদ দিয়েছেন বক্তারা। আলিমাল রাজের রিপোর্ট। ব্যাঙ উভচর প্রাণী, জলে এবং ডাঙায় উভয় ক্ষেত্রেই এদের অবাধ বিচরণ। প্রজন্মের পুরো চক্র সম্পন্ন করতে এদের পানিতে থাকতে হয়, আর পূর্ণাঙ্গ অবস্থায় এরা ডাঙায় চলে আসে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এরা নির্দেশক হিসেবে কাজ করেন। কিন্তু মানবসৃষ্ট ও প্রাকৃতিক কারণে পৃথিবীর প্রায় ১/৩ ব্যাঙ এখন সংকটাপন্ন অবস্থায়। ব্যাপক হারে আবাসস্থল ধ্বংস, পরিবেশ দূষণ ও কৃষিক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক ব্যবহার ব্যাঙ বিলুপ্ত হওয়ার অন্যতম কারণ। বর্তমানে পৃথিবীতে ৭,৬০৩ প্রজাতির ব্যাঙ রয়েছে, আর বাংলাদেশে রয়েছে ৬২ প্রজাতির ব্যাঙ। ব্যাঙ রক্ষা এবং সচেতনতা বৃদ্ধিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যাচার ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে ব্যাঙ সংরক্ষণ দিবসের আলোচনা সভা, চিত্র প্রদর্শনী সহ ব্যাঙ নিয়ে কুইজ প্রতিযোগিতা হয়েছে। ব্যাঙের বাসস্থান নিশ্চিত করার পাশাপাশি এ নিয়ে বিধিমালা তৈরির উপর জোর দেন বক্তারা। ব্যাঙের বিলুপ্তি যে শুধু পরিবেশের ভারসাম্য নষ্ট করবে তা নয়, এতে করে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই বার্তাটি শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষের জন্য পৌঁছে দিতে হবে। একটি বড় প্রাণীকে যদি আমি কনজার্ভ করতে চাই, সংরক্ষণ করতে চাই, তাহলে তার আবাসস্থলকে সংরক্ষণ করতে হবে। আর আবাসস্থল সংরক্ষণ করা মানেই তার জন্য কিন্তু গাছপালা, প্রকৃতি, আমাকে সব কিছুই দিতে হবে। যেহেতু বাংলাদেশ সবচেয়ে বেশি ভালনারেবল, এত বেশি লোক থাকে, এত বেশি প্রাণী, মানে প্রাণীরাও তো ওরা তো জায়গা পাচ্ছে না, ওরা আমাদের শহরে ঢুকে পড়ছে। এই জন্য আমরা আরবান ইকোলজি বা আরবান ইকোসিস্টেমগুলোকে আমরা স্টাডি করি। এই অবিচ্ছেদ্য এই ব্যাঙ কিন্তু আমাদের পরিবেশের মধ্যে উল্লেখযোগ্য ইকোসিস্টেমের কিন্তু একটা অঙ্গ। ব্যাঙ সংরক্ষণে জলাশয় বাড়ানো এবং পানি দূষণ রোধের উপর জোর দেন বিশিষ্টজনরা। এই পানির দূষণে কিন্তু আমরা এই ধরনের প্রাণীগুলো হারিয়ে ফেলছি। ব্যাঙ তার মধ্যে একটি অন্যতম প্রাণী। এই প্রাণীটি যে আমাদের নীরবে অগোচরে আমাদের ক্ষতিকারক নানা কীট পতঙ্গ খেয়ে যে এরা আমাদের পরিবেশকে ভালো রাখছে, তো বেশি এই সচেতনতা ছড়িয়ে দিতে পারবো, ততই কিন্তু এই প্রাণীটি হয়তো একটু ভালো অবস্থায় থাকতে পারবে। এই সব কিছু মিলিয়ে কিন্তু আমরা বাংলাদেশে এই প্রাণীগুলোকে দিন দিন তাদের বাসস্থান থেকে উচ্ছেদ করছি।
আমাদের পরিবেশকে বলি, প্রকৃতিকে বলি, আমরা ধ্বংস করছি। ঢাকার ব্যাঙের সংরক্ষণের জন্য জলাশয়ের কিছু কৃত্রিম জলাশয় তৈরি করার ব্যবস্থা করা হয়েছে। তো আমি মনে করি এরকম যদি সবগুলো সিটি কর্পোরেশন এই ব্যাপারে এগিয়ে আসে, তাহলে আমাদের এই ব্যাঙ সংরক্ষণের ব্যাপারটি অনেক একটু, আমি বলবো যে একটা ভালো অবস্থানে যাবে। ইন্ডিকেটর অফ দ্য ইকোসিস্টেম, ইন্ডিকেটরস ফ্রম দ্য ভিউ পয়েন্ট যে আমাদের ইকোসিস্টেম কি হেলদি ইকোসিস্টেম কিনা, আমাদের এনভায়রনমেন্টটা কি হেলদি এনভায়রনমেন্ট কিনা, সেই দৃষ্টিকোণ থেকেও ব্যাঙ খুবই উপকারী প্রাণী। আবার আমাদের ফুড চেইনও ব্যাঙ নানাভাবে আমাদেরকে সহযোগিতা করে থাকে, সেটাও সেই দিক থেকেও ব্যাঙের সংরক্ষণ প্রয়োজন। পরে র্যালিতে অংশ নেন অতিথিরা। আয়োজনের সহযোগী বন বিভাগ, প্রাণীবিজ্ঞান সমিতি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আই। আলিমুল রাজি, চ্যানেল আই, ঢাকা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে কিছুক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদে আরও একবার আমন্ত্রণ। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে প্রকৌশলীদের উপর আস্থা ও বিশ্বাস রাখতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীরাই প্রধান কারিগর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে র্যালির উদ্বোধনীতে আইএবি নেতা এসব কথা বলেন। দিবসটি উদযাপন উপলক্ষে সারা দেশে আইএবির 18টি কেন্দ্র, 34টি উপকেন্দ্র এবং 14টি ওভারসিজ চ্যাপ্টারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ইঞ্জিনিয়ার্স ডে পালিত হয়েছে। দক্ষ জনশক্তির জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই বলে জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। অর্থনীতি সমৃদ্ধি ও প্রসারে দক্ষ জনশক্তির প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন এনএসডিএ প্রকল্পের আওতায় বিডা কার্যালয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দক্ষতা প্রশিক্ষণ নিয়ে কর্মশালায় তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নাসরিন আফরোজ, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম সহ অন্যরা বক্তব্য রাখেন। 10 বছর পূর্ণ করেছে জার্মান ফাউন্ডেশন অলাভজনক প্রতিষ্ঠান ফ্রেডরিক এবার্ট FAS। বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকতে চায় তৃণমূলের উন্নয়নে কাজ করা এই প্রতিষ্ঠানটি। 10 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা এই কথা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন FAS এর ভাইস চেয়ারম্যান ড্যানিয়েল কলবে, মেরোকো গুয়েনথরেস অন্যরা। প্যানেল বক্তা ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। এবারে কৃষি সংবাদ। সাতক্ষীরায় চলতি মৌসুমের আম ভাঙা শুরু হয়েছে। কুখরালী মকসিদ আলীর বাগানের আম ভাঙার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগামী বাজেটে অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন তিস্তাপাড়ের মানুষ। তারা বলেছেন, উত্তরাঞ্চলকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। দেশে প্রথমবারের মতো স্মার্ট বাংলাদেশ সামিট এবং এক্সপোর আয়োজন করতে যাচ্ছে JCI বাংলাদেশ। আগামী 9 জুন রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। 2 দিনের এই সম্মেলনে দেশি বিদেশি বিশেষজ্ঞ বক্তারা উপস্থিত থাকবেন। তাদের অভিজ্ঞতা, জ্ঞান ও মতবিনিময়ের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের সম্ভাবনাময় প্রতিটি দিক তুলে ধরবেন আমন্ত্রিত প্যানেলিস্টরা। এছাড়াও স্মার্ট এক্সপোতে থাকছে দর্শনার্থীদের জন্য চমকপ্রদ সব প্রযুক্তি প্রদর্শনী। এ উপলক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আয়োজনটি সম্পর্কে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন আয়োজকরা। এবারে খেলার খবর।